श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परन्निधानम् त्वमव्यय शाश्वत धर्मगुप्ता सनातनस्त्वं पुरुषो मतो মে। এখানে বলা হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণের স্তুতি করছেন একাদশ অধ্যায়ে। যখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ অর্জুনকে দেখালেন তখন সেই বিশ্বরূপ দেখে অর্জুন শ্রীকৃষ্ণের স্তুতি করছেন। তো স্তুতির এই শ্লোকটির অর্থ হচ্ছে আপনি অক্ষর পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। আপনি এই বিশ্বের পরম আশ্রয়। আপনি সনাতন বৈদিক ধর্মের রক্ষক। আপনি সনাতন পরমাত্মা, এই আমার অভিমত। তো এখানে শ্রীকৃষ্ণ আসলে কে সেটাই অর্জুন বলছেন যে তিনি হচ্ছেন পরব্রহ্ম, তিনি জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে কি? যাকে জানা কর্তব্য সে হচ্ছে জ্ঞাতব্য। জ্ঞাত, হ্যাঁ, জ্ঞাত মানে আমরা জ্ঞান লিখি যে যে অক্ষর দ্বারা জ্ঞান, জ্ঞান বিজ্ঞান, সেই গা। বাংলায় আমরা গ মানে গয়ের মতো উচ্চারণ করি আর কি। তো সেই জ্ঞাতব্য মানে যাকে জানতে হবে, যাকে জানা কর্তব্য সেই হচ্ছে জ্ঞাতব্য। একমাত্র সেই পরব্রহ্মই হচ্ছে আমাদের জ্ঞাতব্য বস্তু, মানে তাকে জানার জন্যই আমাদের এই মানব জন্ম, তাকে জানার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। হ্যাঁ, বাকি সবকিছুই হচ্ছে কি ক্ষণস্থায়ী, চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, ঠিক আছে, সব চলে যায়। ধন সম্পত্তি, আত্মীয় স্বজন, নিজের জীবন, নিজের দেহটা পর্যন্ত চলে যায়। থাকে কে? থাকে শুধু সেই পরব্রহ্ম। তো একমাত্র তাকে জানলে, তাকে পেলেই জীবন সার্থক। আর অন্য কিছু যদি আমরা পাই, অন্য কিছু যদি আমরা জানি, সেই জানার পর লাভ হয় না, পেলেও লাভ হয় না, একদিন চলে যায়। একমাত্র পরব্রহ্মই চলে যায় না, সর্বদা থেকে যায়। ঠিক আছে, তো সেই পরব্রহ্মকে জানাই হচ্ছে আমাদের কর্তব্য, এবং শ্রীকৃষ্ণ সেই পরব্রহ্ম, অর্জুন এটাই এখানে বলছেন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা কোথায় ছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে সংস্কৃতের কিছু নিয়ম পড়েছি। আপনাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছিল সেই পিডিএফটা সকলে খুলুন। যে পিডিএফটা দিয়েছিলাম সেটাই আজকে আবার সকলে ওপেন করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম পিডিএফটা। পিডিএফ থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম? যে প্রথমত হচ্ছে যে বর্ণমালা, প্রথমে হচ্ছে স্বরবর্ণ 13টি। 13টির মধ্যে 5টি হচ্ছে হ্রস্ব, মানে নর্মাল ভাবে দ্রুত উচ্চারিত হবে, আর বাদ বাকি 8টি হচ্ছে দীর্ঘ, মানে রস থেকে একটু লেট করে উচ্চারণ করতে হবে। রস কোনগুলো? আ, ই, উ, রি, রি। আর দীর্ঘ কোনগুলো? আ, ই, দীর্ঘ উ, দীর্ঘ রি, দীর্ঘ রি, এ, আই, ও, ঔ, এগুলো। তারপরে আ এর উচ্চারণটা কিরকম হবে? আমরা যে বাংলায় বলি অ, ঠোঁটটা গোল করে ফেলি, সেরকম নয়, আ। ঠিক আছে, তারপরে পড়েছি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ 35টি। 35টির মধ্যে প্রথম 25টি হচ্ছে স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণ ঠোঁটের মুখের মধ্যে কোথাও না কোথাও অবশ্যই স্পর্শ করবে, সেজন্য নাম স্পর্শ বর্ণ হয়েছে। জিহ্বাটা স্পর্শ করবে কোথাও না কোথাও। তো এই 25টা স্পর্শ বর্ণ 5টি বর্গে বিভক্ত। 5 5 25,
25টি বর্ণ 5টি বর্গে বিভক্ত, প্রতিটি বর্গে 5টি করে অক্ষর এবং প্রতিটি বর্গের প্রথম অক্ষরটি দিয়ে সেই বর্গের নাম। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, তা বর্গ, পা বর্গ। আচ্ছা, এরপরে বলেছে কি এগুলোর উচ্চারণ ব্যঞ্জন বর্ণ সাধারণত স্বরযুক্ত হয়, স্বরবর্ণের সাহায্য ব্যতীত ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অক্ষরের সাথে একটা করে আ যুক্ত করে উচ্চারণ করতে হবে। ক যোগ আ কা, খ যোগ আ খা। হ্যাঁ, এরকম করে উচ্চারণ করতে হবে। প্রত্যেকটার সাথে একটা করে স্বরবর্ণ আছে। এইবার একটা জিনিস খেয়াল করুন, আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম, হ্যাঁ? সেই বাড়ির কাজের মধ্যে এই কিছু, কিছু শব্দ যেমন সাগর। ধরুন বাংলা একটা শব্দ আছে সাগর বা অথবা হচ্ছে সংসার। হ্যাঁ? সাগর, সংসার। তো আমরা বাংলায় কি বলি? সাগর। হুম? তো যেহেতু আপনারা জেনেছেন যে দন্ত স্বর উচ্চারণটা সা হবে, সেহেতু এটাকে সংস্কৃতে সাগর না বলে সাগর বলতে হবে, সাগর। ঠিক আছে? সাগর। কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন রেকর্ড করে পাঠিয়েছিলাম, আমি সাগর বলি নাই। আমি বলেছি কি সাগারা, সাগারা, সাগর বলি নাই, সাগারা বলেছি। রা, রা এরকম করে বলেছি। একটা করে বলেছি র এর শেষে। হ্যাঁ? এইটাই হচ্ছে এই যে যুক্ত আছে সবকিছুর সাথে, সকল ব্যঞ্জন বর্ণের সাথে সেটার সেটার প্রমাণ। ঠিক আছে? বাংলাতেও কিন্তু টা যুক্ত আছে। কিন্তু বাংলায় আমরা টা উচ্চারণ করি না। কিন্তু সংস্কৃতে কি বলেছিলাম যে একটা ফোঁটাও যদি দেওয়া থাকে সেটারও একটা মাহাত্ম্য আছে। সেটাও কিন্তু উচ্চারণ এবং অর্থ দুটোই পরিবর্তন করে। দুটোর উপরই এফেক্ট করে। তো র এর সাথে একটা আছে। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা করে স্বরবর্ণ যুক্ত আছে। কোথাও কোথাও আ, কোথাও ই, কোথাও উ। আর আ, উ, ই এগুলো না থাকলে বুঝবে কি আছে? আছে। তো এই সা, গা, রা, র এর সাথে কিন্তু একটা আছে। এই কারণে আমরা উচ্চারণ করেছি কি সা, গা, রা। আমি কিন্তু সাগর বলি নাই। সংসারা, সাগরা এরকম করে বলেছি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। হুম? তো অনেকে এরকম করে সংসার বা সাগর উচ্চারণ করেছেন। সেখানে আমি কোন ভুল ধরি নাই। কেন ভুল ধরি নাই? এই আমি জাস্ট এই বাড়ি কাজটা দিয়েছিলাম দন্ত স এর উচ্চারণটা ঠিক করার জন্য। তো সেটা করতে পেরেছি কিনা ঠিকভাবে সেটাই আমি এখানে লক্ষ্য রেখেছি। ঠিক আছে? সেটা হয়ে গেছে মানে ঠিক আছে। ওকে। তারপরে পরবর্তী বাড়ি কাজে আমরা অন্যান্য ব্যাপারগুলো দেখব। তো এখানে প্রত্যেকটার সাথে একটা করে আছে। তো সংস্কৃতের নিয়ম হচ্ছে কি আমাকে শেষের অক্ষরটার সাথে অবশ্যই টা বলতে হবে। অবশ্যই টা বলতে হবে। আমি বাংলায় বলবো বানর। বাংলায় বলবো কি বানর। সংস্কৃতে বলবো কি ওয়ানরা। বাংলায় বলি রাম। সংস্কৃতে বলবো রামা। বাংলায় বলি অর্জুন। সংস্কৃতে বলবো অর্জুনা। আপনারা খেয়াল করবেন ইংলিশে যখন হিন্দি বা সংস্কৃত নামগুলো লেখা হয় অর্জুনা, অর্জুনা, হ্যাঁ? নয়ের পর একটা দেওয়া থাকে। এন এর পর একটা দেওয়া থাকে এন এর পরে। হ্যাঁ? ARJUNA অর্জুনা এরকম করে লেখা থাকে। এটাই হচ্ছে কিন্তু সেই যে একটা যুক্ত আছে না সেটার প্রমাণ। বাংলায় আমরা অর্জুনকে এভাবে লিখি। বাংলা যারা আমাদের কারো নাম হচ্ছে অর্জুন। আমরা ইংলিশে কি লিখবো? ARJUN, ARJUN অর্জুন লিখবো। কিন্তু এক্সাক্ট এটাকে যদি সংস্কৃতটাকে যদি হিন্দিতে বা হিন্দি বা সংস্কৃতটাকে যদি ইংলিশে লিখতে হয় অর্জুনা এন এর পর একটা দেওয়া হয়। এটাই হচ্ছে সেই একটা আছে যে সেটার প্রমাণ। তারপর দেখবেন এই যে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। তো রামটা কিভাবে লেখে? RAM কিন্তু লেখে না। RAMA লেখে। এই যে ম এর পর একটা আছে রাম, রাম। RAMA মানে কিন্তু রামা নয়। রাম ঠিক আছে? এটা বুঝতে হবে। আবার আকার, অকারেও তফাৎ করা যায়। ইংলিশে এরকম ব্যাপার-স্যাপার আছে সেদিকে আর যাচ্ছি না। নরমালি সেন্সটা বুঝতে হবে কি যে একটা করে আ সব অক্ষরের শেষে আছে। এটা আমরা যাতে স্কিপ না করি এটা মনে রাখতে হবে। শেষে কিছু নাই মানে আমাকে উচ্চারণ করতেই হবে।
আচ্ছা, তো আমরা আবার পিডিএফ এ লক্ষ্য করি। তারপরে হচ্ছে কি, এই কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ এগুলো আমরা বলেছিলাম কোথায় কোনটা উচ্চারিত হয়, মুখের কোন স্থানে কোনটা উচ্চারিত হচ্ছে সেটার উপর ভিত্তি করে এই নামকরণগুলো করা হয়েছে। তারপরে প্রত্যেকটা বর্গের শেষের যে অক্ষরটা সেটা হচ্ছে নাসিক্য বর্ণ, মানে একটু নাকে লাগবে। তালব্য বর্ণের মধ্যে ধরুন তালব্য বর্ণ হচ্ছে কি চ বর্গ, চ বর্গের মধ্যে যে নিয় যেটা আছে সেটা তালব্য বর্ণ এবং নাসিক্য বর্ণ কিন্তু। নিয় নাকে উচ্চারিত হয় বলে নাসিক্য, আবার তালু উচ্চারিত হয় বলে তালব্য বটে। ঠিক আছে? এখন বলতে পারেন যে একটা বর্ণ ২ জায়গায় উচ্চারিত হবে কিভাবে? হ্যাঁ, হতেই পারে। বর্ণ উচ্চারণ মানে কি আমি জাস্ট বাতাসটাকে বের করছি। প্রত্যেকটা বর্ণ, শব্দ, বাক্য উচ্চারণ কিভাবে করি আমরা? কথা কিভাবে বলি? বাতাসটা জাস্ট বের করি। এখন বাতাসটা কোন দিক দিয়ে বের করছি মুখের, কোথায় বাড়ি দিচ্ছি, হ্যাঁ? কোথায় আঘাত করছি সেটার উপর নির্ভর করে কিন্তু উচ্চারণগুলো একেক রকম হয়। তো এই যে ধরুন নাসিক্য বর্ণ, ধরুন নিয় যেটা, আমি তালুতে ঘষা দিয়ে উচ্চারণ করছি, হালকা একটু বাতাস নাক দিয়ে বের করছি, হালকা। একসাথে এটা তালব্য হয়ে গেল, নাসিক্য হয়ে গেল। হ্যাঁ? ব্যাপারটা কিন্তু এরকম হয়েছে। আমি বাতাসটা বের করার সময় তালুতে যেমন ঘষা দিচ্ছি জিহ্বাটা, হালকা একটু বাতাস নাক দিয়েও বের করে দিচ্ছি। যার ফলে একটু নাসিক্য উচ্চারিত হলো, একটু নাকে বাজলো এবং এটা তালব্য এবং নাসিক্য উভয় গোত্রের মধ্যেই এই অক্ষরটা পড়ে গেল। এভাবে কিন্তু একাধিক স্থান মিলিয়েই একটা অক্ষর উচ্চারিত হতে পারে। গেল। তারপরে আমরা জেনেছি কি অন্তঃস্থ বর্ণ ৪ টি আছে। ইয়া, রা, লা, ওয়া। ইয়টা আমরা গত ক্লাসে জেনেছি, অন্তঃস্থ ইয় আছে একটা সংস্কৃতে, অন্তঃস্থ জটা নেই। আমরা যদা যদা হি ধর্মস্যার বলবো না, আমরা বলবো কি ইয়দা ইয়দা হি ধর্মস্য। তারপরে র এবং ল কিন্তু বাংলার মতোই, এখানে নতুন কিছু জানার নেই। অন্তঃস্থ টা আমরা আজকে নতুন জানবো। আচ্ছা, এটা একটু পাশে রাখি। এরপর হচ্ছে যে উষ্ম বর্ণ ৪ টি জেনেছি। তালবস্য, মূর্ধনস্য, দন্তস্য এবং হ। তালবস্যটা হচ্ছে তালুতে উচ্চারিত হয়। বাংলায় যে শটা আমরা উচ্চারণ করি সেটা তালবস্যই। তালবস্য নতুন করে শেখার কিছু নেই। মূর্ধনস্য মূর্ধা উচ্চারিত হয়। একটু আরেকটু গম্ভীর উচ্চারণ হয়। গত ক্লাসে দেখিয়েছিলাম, বলেছিলাম স, স। তালবস্য যেমন স, স, মূর্ধন্য স হচ্ছে স। দন্ত সটা যেহেতু দন্ত নাম, দাঁতের গোড়ায় জিহ্বার অগ্রভাগটা থাকবে। উপরের পাটে যে দাঁতের গোড়া দাঁত আছে না ২ টা, খরগোশ দাঁত, ইঁদুরের মতো দাঁত। এই যে ২ টা দাঁত আছে না, সেই দাঁত ২ টার গোড়াতে জিহ্বার অগ্রভাগটা থাকবে। তো এভাবে দন্ত স উচ্চারণ হয়। এখন আবার জিহ্বাটা কোথায় থাকবে সেটা ভেবে উচ্চারণ করব, এরকম করে কিন্তু উচ্চারণ হয় না। এটা জাস্ট উচ্চারণ করার সময় কোথায় কি থাকে সেটা বলা হলো আরকি। কিন্তু আপনারা আবার উচ্চারণ করার সময় আমি একটু আগে জিহ্বাটাকে দাঁতের গোড়ায় নেই, তারপর উচ্চারণ করে, এভাবে কিন্তু হবে না। এভাবে উচ্চারণ করতে পারবেন না। ঠিক আছে? তো উচ্চারণ সিম্পল যেটা, ইংলিশ এস এর মতো। ইংলিশ এস এর মতো করে আপনারা এটা উচ্চারণ করবেন। হ্যাঁ? এই হচ্ছে সিস্টেম। এটা ফলো করবেন, দেখবেন যে উচ্চারণ আপনাদের হয়ে গেছে। এরপরে এস এর মতো এস উচ্চারণ করুন। দেখুন ইংলিশ এস উচ্চারণ করতে গেলে দেখতে পাচ্ছেন যে জিহ্বার অগ্রভাগটা দাঁতের গোড়ায় চলে আসছে। ঠিক আছে? তো সেরকম করে। তো আজকে আমরা যেটা জানবো এটা হচ্ছে অন্তঃস্থ ভ কি জিনিস। তো বর্গীয় জ বর্গীয় জ এর ক্ষেত্রে বলেছিলাম বাংলায় ২ টা জ আছে বলে ২ টা জ কে আলাদা করে নামকরণ করতে হয়েছিল। একটার নাম দেওয়া হয়েছে বর্গীয়, যেটা বর্গের ভেতরে আছে তাই বর্গীয় নাম। আরেকটা বর্গের ভেতরে নেই, বাইরে আছে, অন্তঃস্থ, সেজন্য অন্তঃস্থ জ নাম দেওয়া হয়েছে। ন ২ টা আছে, বাংলা সংস্কৃত উভয় দিকে ন ২ টা আছে। তো একটার নাম দন্ত ন, দাঁতের গোড়ায় উচ্চারিত হয় বলে, আরেকটার নাম মূর্ধন্য ন, মূর্ধাতে উচ্চারিত হয় বলে মূর্ধন্য ন। ঠিক আছে? তো একটা দন্ত ন, একটা মূর্ধন্য ন, ২ টা ন আছে, ২ জায়গায় উচ্চারিত হয়। তো সেরকম করে যেহেতু ব ২ টা আছে, বয়েরও ২ টা আলাদা নাম। একটা বর্গের মধ্যে আছে, প বর্গের মধ্যে পা, ফা, বা, ভা, মা। পা, ফা, বা, ভা, মা।
এটা একটা, আর একটা হচ্ছে অন্তঃস্থ বর্গের বাইরে। এইবার বুঝবেন কিভাবে কোনটা কোন বাংলায় যে বটা আছে না, বাংলায় কিন্তু একটাই আছে, ঠিক আছে? বাংলায় যে বটা আছে এটা প বর্গের অন্তর্গত, প ফ ব ভ ম। হুম, বাংলায় যে বটা আছে এটা প বর্গের অন্তর্গত, পা ফা বা ভা মা। এই বাংলার বটাই কিন্তু সংস্কৃতে বর্গীয় ব, সে প বর্গের অন্তর্গত, ঠিক আছে? বাংলার যে প বর্গের অন্তর্গত ব আছে না, সেটাই সংস্কৃতের প বর্গের অন্তর্গত বর্গীয় ব। প বর্গের মধ্যে যে বটা আছে সেটাকে বলা হয় বর্গীয় ব, আর বাইরে যেটা আছে সেটা অন্তঃস্থ ব। এবং দুইটার উচ্চারণ কিন্তু দুই রকম। আমরা বাংলায় যে বটা উচ্চারণ করি যেভাবে, বর্গীয় বটার উচ্চারণ ঠিক সেভাবেই, ঠোঁট দুইটা লাগিয়ে উচ্চারণ করতে হবে। বাংলার ব এবং সংস্কৃতের বর্গীয় ব এবং ইংলিশের বি, এ বি একই জিনিস। বাংলার ব, আপনারা খাতায় লিখে নিন এটা, যে বাংলার ব, সংস্কৃতের বর্গীয় ব এবং ইংলিশের বি একই জিনিস। এবার অন্তঃস্থ বটা কি জিনিস? অন্তঃস্থ বার উচ্চারণটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। অন্তঃস্থ বার উচ্চারণটা অনেকটা এরকম হবে, উয়া উয়া মানে ঠোঁটটা লাগবে না। বর্গীয় বর ক্ষেত্রে যেমন ঠোঁটটা লেগেছিল, বা বা বা, অন্তঃস্থ বর ক্ষেত্রে ঠোঁটটা লাগবে না। ওয়া 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 ওয়া, ডাব্লিউ, অনেকে ডাব্লিউ দিয়ে লিখে, অনেকে ভি দিয়ে লিখে। ওয়া ওয়া। যেমন আমি বাড়ির কাজে একটা শব্দ দিয়েছিলাম, স্বামী, দন্ত এক মিনিট। হুম, আমি একটা ওয়ার্ড দিয়েছিলাম, শব্দ দিয়েছিলাম স্বামী, দন্ত ছয়ের নিচে একটা ব যুক্ত আছে, এটা কিন্তু অন্তঃস্থ ব। তো উচ্চারণটা কিরকম করেছিলাম? স্বামী, সোয়া ওয়া ওয়া, সোয়া, দন্ত স্বর সাথে অন্তঃস্থ ব যুক্ত আছে, উচ্চারণ করেছি স্বামী, সোয়া ওয়া। তো অন্তঃস্থ ব উচ্চারণটা হচ্ছে ওয়া, ঠিক আছে? ওয়া, বা নয়, ওয়া ওয়া। মানে কেউ যদি অন্তঃস্থ বটা না চিনে, তার সামনে আপনি অন্তঃস্থ উচ্চারণ করলেও সে এটা মনে করবে ব, মানে অনেকটা ব এর মধ্যে শোনায়, ঠিক আছে? যেমন ওয়ানারা, তো ওয়ানারা কিন্তু অন্তঃস্থ পদে আমি বানারা বলছি না, ওয়ানারা ওয়ানারা। এটা যে অন্তঃস্থ পদ চিনে না, সে বলছে হ্যাঁ বানর বলছে, বানরে বলছে, বানরে বলছে, ঠিক আছে? সে কিন্তু ধরতে পারবে না তফাৎটা কোথায়। কিন্তু আমি কিন্তু ওয়ানারা বলছি, আমি বানারা বলছি না, ওয়ানারা বলছি। তো সে এটা ধরতে পারবে না, ঠিক আছে? তো আমি যদি কারোর সামনে এরকম ওয়ানারা বলি, সে যদি অন্তঃস্থ ব না চিনে থাকে, সে কিন্তু ভাবে আমি বানরে বলছি। তারপরে একটা মজার বিষয় হচ্ছে কি, যদিও বাংলার বটাই হচ্ছে সংস্কৃতের বর্গীয় ব, কিন্তু সংস্কৃতে অন্তঃস্থ ব এর ব্যবহারই সর্বাধিক, বর্গীয় ব এর ব্যবহার কম। কম মানে কিছু কিছু শব্দে বর্গীয় ব হয়, যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণা, ব্রহ্মা, বল, বুদ্ধি। তারপরে এই টাইপের কিছু কিছু স্পেসিফিক শব্দ ছাড়া বাদ বাকি সবকিছু কিন্তু অন্তঃস্থ ব। যেমন বেদ, বেদান্ত, বিবেক, বৈরাগ্য, তারপরে বিবেকানন্দ। এই যে দেখুন,
আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, ঠিক আছে? ব একার দ, ব একার দ। তো এটাকে ইংলিশে নরমালি আমরা কি লিখতাম? বিইডি, বিইডি বেদ। না, ইংলিশে কি লেখা হয়? ভিইডিএ। তাহলে আমরা বুঝি না, আমরা ইংলিশে ভিইডিএ দেখে উচ্চারণ করি কি ভেদা। একদম ভুল, এটাই বেদ, ঠিক আছে? ভেদা নয়। ভি দিয়ে অন্তস্থ ব বোঝানো হচ্ছে। বর্গীয় ব হলে আমরা লিখলাম বি, এটা অন্তস্থ ব বলে আমরা ইংলিশে এটাকে ভি লিখছি। অন্তস্থ ব কে ইংলিশে ভি লেখা হয়, ঠিক আছে? এবং ডি এর পরে যে এ দেওয়া হয়েছে এটা কোন এটা? ওই যে বলেছিলাম একটা করে অ আছে, প্রত্যেক অক্ষরের সাথে সংস্কৃতে একটা করে অ আছে। এই যে ডি এ, এটা হচ্ছে অ। এটা বেদা নয়, বেদ, বেদ অ। এই অটা হচ্ছে ডি এর পরে এ। তারপরে হচ্ছে কি, এই যে কি বললাম যে বর্গীয় বটা হচ্ছে ইংলিশের বি, আর অন্তস্থ বটা হচ্ছে ইংলিশের ভি। আমরা কিন্তু বয়ের পরে যে ভ আসে না, পা ফা বা ভ, এটাকে আমরা ভি দিয়ে লিখি না, এটা ভুল। ভটা হচ্ছে কি বিএইচ, বিএইচ হচ্ছে ভ। বর্গীয় বটাকে একটু মোটা করে বললে এটা ভ হয়, তেমনি বি এর সাথে একটু মোটা করার জন্য এইচ লাগিয়ে দিলে ভ হয়, ভ হয়, ঠিক আছে? বর্গীয় ব হচ্ছে বি, ভ হচ্ছে বিএইচ, আর অন্তস্থ বটা হচ্ছে ভি। কখনো কখনো ডাব্লিউ দিয়েও লেখা হয় অন্তস্থ বটাকে, যেমন স্বামী, ইংলিশে SWAMI, স্বামী। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা হচ্ছে বর্গীয় ব, একটা হচ্ছে ভ, আরেকটা হচ্ছে অন্তস্থ ওয়া, ওয়ানরা, ঠিক আছে? বিবেক, বেদ, বেদান্ত। এই হলো দুইটা বয়ের পার্থক্য। তারপর আবার আমরা পিডিএফ এ চলে যাই। পিডিএফ এর পরের পৃষ্ঠায় কি দেখতে পাচ্ছি? দুইটা নয়ের পার্থক্য, উচ্চারণের পার্থক্য। আমরা দুইটা বয়ের পার্থক্য পড়লাম, এখন দুইটা নয়ের উচ্চারণের পার্থক্য পড়বো। কিরকম আবার আমরা সেই ভিডিওতে দেখাই কিভাবে নয়ের উচ্চারণ হচ্ছে। একটা দন্ত ন, দাঁতের গোড়ায়, দাঁতের গোড়ায় জোর করে আনতে হবে না। বাংলা যেটা আপনারা উচ্চারণ করেন সেটা মোটামুটি দন্ত ন এর মতো, ঠিক আছে? মানে বাংলা আমরা আসলে দন্ত ন উচ্চারণ করি না, মূর্ধন্য ন উচ্চারণ করি না। আমরা বাংলা যেটা উচ্চারণ করি এটা দুই নয়ের মাঝখানে থাকে। তো দন্ত ন নরমালি উচ্চারণ করবেন যেটা। আর মূর্ধন্য নটা হচ্ছে কি, এর আগে একটা মজার বিষয় বলি। আমরা 5টা বর্গ পড়েছি, তো 5টা বর্গে কি হয়, প্রত্যেকটা বর্গে তো 5টা করে অক্ষর আছে না, প্রত্যেকটা বর্গের উচ্চারণ স্থান একই। এই যে নামকরণ গুলো যখন পড়েছিলাম, কণ্ঠবর্ণ, কণ্ঠবর্ণ হচ্ছে ক বর্গ, মানে ক বর্গের সবগুলোই কণ্ঠ উচ্চারিত হবে, উচ্চারণ স্থান এক। চ বর্গ তালব্য বর্ণ, মানে চ বর্গের সকল অক্ষরের উচ্চারণ সেই তালুতে হবে। আচ্ছা, এর আগে একজন একটা প্রশ্ন করেছেন যে ইংলিশে ভ আর ব বানানটা একটু বুঝি। ইংলিশে ভ হচ্ছে বিএইচ, ব হচ্ছে বি, ভ হচ্ছে বিএইচ, একটা এইচ লাগিয়ে দিবেন, তাহলে বটা ভ হয়ে যাবে। বাংলার যে বটা, এটা ইংলিশে হচ্ছে বি, আর ভ হচ্ছে বিএইচ, একটা এইচ লাগিয়ে দিবেন বি এর সাথে, তাহলে এটা বটা ভ হয়ে যাবে। এই আর অন্তস্থ ব যেটা, এটা হচ্ছে ভি। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি, ত বর্গ হচ্ছে ট বর্গ, টা ঠা ডা ঢা না। ট বর্গ হচ্ছে মূর্ধন্য বর্ণ, অর্থাৎ ট বর্গের প্রত্যেকটা বর্ণের উচ্চারণ হয় মূর্ধাতে। এইবার এরকম করে তাহলে কি বুঝতে পারলাম যে একটা বর্গের প্রত্যেকটা বর্ণের উচ্চারণ কিন্তু একই স্থানে হয়। তো একই স্থানে যেহেতু হচ্ছে, আপনার উচ্চারণ করার সময় খেয়াল করুন। ধরুন
তালব্য বর্ণ। তালব্য কোনগুলো? চ বর্গ। উচ্চারণ করার চেষ্টা করুন একটু খেয়াল করে করে। চা, ছা, যা, ঝা। ইয়োটা বাদ দেন। পরেরটা নাসিক্যটা দরকার নেই। চা, ছা, যা, ঝা। খেয়াল করুন আপনার জিহ্বাটা আপনার এই তালুর একই জায়গায় ঘষা দিচ্ছে। ঘষা দিয়ে নামছে। চা, ছা, যা, ঝা। একই জায়গায় ঘষা দিচ্ছে। আবার ক বর্গে চলে যান, প্রথম বর্গে। কা, খা, গা, ঘা। একদম জিহ্বার গোড়াটা একদম পিছনের দিকে কণ্ঠে গিয়ে কণ্ঠে ঘষা দিয়ে নামছে। কা, খা, গা, ঘা। কণ্ঠবর্ণ ক বর্গের গুলো। চ বর্গের গুলো চা, ছা, যা, ঝা। একই স্থান তালুতে ঘষা দিয়ে নামছে। টা বর্গে চলে যাই। টা, ঠা, ডা, ঢা। জিহ্বাটা বেঁকে গিয়ে দেখুন, জিহ্বাটা বেঁকে গিয়ে উপর থেকে মূর্ধাতে ঘষা দিয়ে নামছে। টা, ঠা, ডা, ঢা। এটা আপনারা উচ্চারণ করতে গেলেই ব্যাপারটা বুঝতে পারবেন যে প্রত্যেকটা বর্গের সকল বর্ণ একই স্থানে উচ্চারিত হচ্ছে। এবার সে সকল বর্ণের মধ্যে কিন্তু নাসিক্য বর্ণটাও আছে। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা বর্গে নাসিক্য বর্ণগুলো একই স্থানে উচ্চারিত হবে। পাশাপাশি নাক দিয়ে একটু বাতাস ছাড়বে নাসিক্য করার জন্য। এইবার দন্তন্য কিন্তু দন্ত বর্ণ ট বর্গের। তাহলে ত বর্গের সবগুলো কোথায় উচ্চারিত হচ্ছে? দাঁতের গোড়ায়। আপনারা নরমালি বাংলার মতো উচ্চারণ করার চেষ্টা করুন। তা, থা, দা, ধা, না। একই জায়গায় নটা উচ্চারণ হয়ে গেল। এই হচ্ছে দন্ত ন। তা, থা, দা, ধা, না। দন্ত ন। মূর্ধন্য ন। মূর্ধায় উচ্চারিত হবে। ট বর্গ। ট বর্গের সবগুলো আস্তে আস্তে উচ্চারণ করুন একই স্থানে। টা, ঠা, ডা, ঢা, না। ণা। টা, ঠা, ডা, ঢা, না। জিহ্বাটা বেঁকে গিয়ে উপর থেকে মূর্ধায় ঘষা দিয়ে নামছে। জিহ্বাটা এরকম করে বেঁকে গিয়ে এভাবে ঘষা দিয়ে নামছে। টা, টা, ঠা, ডা, ঢা, না। বেঁকে গিয়ে ঘষা দিয়ে নামছে। এই মূর্ধন্য বর্ণগুলো এভাবে উচ্চারিত হয়। দন্ত ন হচ্ছে কি? তা, থা, দা, ধা, না। মূর্ধন্য ন হচ্ছে টা, ঠা, ডা, ঢা, না। না, 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 না। যেমন মূর্ধন্য ন দিয়ে শব্দ কোনটা? গণেশ। আমরা বলি কি গণেশ। গণেশ না। গণেশ, ণেশ, ণ, ণ, ণ। গণেশ। গণেশ নয়, গণেশ। এই হচ্ছে মূর্ধন্য নয়ের উচ্চারণ। আচ্ছা, আমরা তাহলে আবার সেই পিডিএফ এ চলে যাই। এবার আমরা দেব কি অনুস্বার এবং বিসর্গ। আচ্ছা, এই বয়ের পার্থক্য, নয়ের পার্থক্য এগুলো বুঝেননি এমন কেউ আছে? না বুঝে থাকলে চ্যাট বক্সে লিখুন। আর অটো বের করে দিলে কিন্তু আবার জয়েন করবেন। ঠিক আছে? অটো বের করে দিলে জুম থেকে আবার জয়েন করবেন। কেউ যদি বুঝে না থাকেন চ্যাট বক্সে লিখুন এতক্ষণ যা পড়ালাম। ঠিক আছে, তাহলে আমরা আবার সেই পিডিএফ এ চলে যাই। কি দেখতে পাচ্ছি? অনুস্বার এবং বিসর্গ। বাংলা ভাষায় অনুস্বার বিসর্গ বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমরা সেটাকে হয়তোবা কোনো দামই দেই না। বিশেষ করে বিসর্গকে তো কোনো দামই দেই না। অনুস্বারের তো তাও একটু উচ্চারণ হয়। বিসর্গকে আমরা কোনো দামই দেই না। সংস্কৃতে এই ২ টার যে কি মাহাত্ম্য, হ্যাঁ? মানে অদ্ভুত মাহাত্ম্য এই ২ টার। এরপরে কি হয়, হ্যাঁ? যেরকম যে যারা হয়তো সংস্কৃত কিছু পারে না বা জানে না, মেক্সিমামই তো আমরা সংস্কৃত কিছু জানি না। তো কি করে? তো সে নিজে সংস্কৃত মন্ত্র বানাবে বা একটা কথা বলবে দুষ্টামি করে হোক বা সিরিয়াসলি হোক। তো কি করবে? শব্দগুলো শেষে একটা অনুস্বার বা বিসর্গ যুক্ত করে দেবে। তাতেই বুঝি সংস্কৃত হয়ে গেল। এরকম ধারণা। ব্যাপারটা সেরকম নয়। এই অনুস্বার বিসর্গ আবার সব জায়গায় হয় না। এটা সিস্টেম করে ব্যাকরণের নিয়ম অনুসরণ করে হয়ে থাকে। তো দেখুন কি লেখা আছে? অনুস্বারের সাধারণ উচ্চারণ ম এর মতো।
কিসের মতো? ম এর মতো, ম হসন্ত। আবার ম নয়, আমি কিন্তু লিখেছি ম হসন্ত এর মতো। আমি শুধু ম লিখি নাই, মানে একটা অ আছে না, এটা কিন্তু নেই। হ্যাঁ, যেমন ধরুন একটা শব্দ যদি বলি, উম ধরুন কিরকম, আমরা বলি না স্বয়ং, স্বয়ং, দন্ত স, বকার, অন্তস্থ ইয়, অনুস্বার, স্বয়ং। আমরা এটাকে সংস্কৃতে বলবো কি? স্বয়ং। স্বয়ং। আমরা আবার ম বলে এরকম না যে স্বয়ম, স্বয়ম নয়, স্বয়ং। অটা কিন্তু নেই, শুধু ম হসন্তটা। অনুস্বার মানে ম হসন্ত। ঠিক আছে? এবং ম হসন্ত মানে কি জানেন? যে কোনো অক্ষরের সাথে হসন্ত থাকা মানে কি সেই অক্ষরটা পুরোপুরি নেই, অর্ধেক আছে, সম্পূর্ণ অক্ষর নেই। আপনারা এই যে গীতার মধ্যে আপনারা জানেন যে প্রত্যেকটা লাইনে 16টা করে অক্ষর। হ্যাঁ, প্রতি 2 লাইনে প্রতি শ্লোকে 32টা করে অক্ষর। তো 16টা করে যে প্রতি লাইনে অক্ষর, আপনারা গুনতে যাবেন কখনো, গুনার চেষ্টা করবেন। দেখবেন কি 16টা অক্ষর কখনো হয় জানেন? যখন আমরা অনুস্বারগুলোকে বাদ দিয়ে গুনি তখন। অনুস্বার খণ্ডের এগুলো যখন আমরা বাদ দিয়ে গুনি না, তখনই 16টা হয়। এগুলোকে ধরলে 16টা হয় না। তার মানে কি এই অনুস্বার খণ্ডতে এগুলো পূর্ণ অক্ষর নয়, এগুলো অর্ধেক। ঠিক আছে? এগুলো পূর্ণ নয়। পূর্ণ কখন হবে? যখন এগুলোর সাথে একটা অ যুক্ত হবে, একটা স্বরবর্ণ যুক্ত হবে, তখন একটা পূর্ণ অক্ষর হবে। পূর্ণ একটা ব্যঞ্জন বর্ণ হবে। এখানে কোনো স্বরবর্ণ যুক্ত নেই, তাই এগুলো পূর্ণ হয়নি। তো অনুস্বারটা কিন্তু অপূর্ণ, পূর্ণ নয়। ম হসন্তটা অপূর্ণ, হসন্ত আছে। হসন্ত না থাকলে সেটা হতো পূর্ণ। খণ্ডত মানে কি? খণ্ডত মানে হচ্ছে ত এর খণ্ড। খণ্ডত, ত এর খণ্ড। মানে তটা পূর্ণ নয়, খণ্ড করা হয়েছে। অটা নেই, শুধু ত আছে। ত হসন্ত ত আছে। খণ্ডত মানে ত হসন্ত। গেল। তো আমরা অনুস্বারের সাধারণ উচ্চারণ কি? ম। ম হসন্ত। আমরা সবসময় অনুস্বারকে ম হসন্ত উচ্চারণ করব। আর যদি কেউ অনুস্বার করে না, সেটা ভুল নয়। ব্যাকরণের কোথাও লেখা নেই যে অনুস্বার করলে সেটা ভুল হবে। কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের পূর্বপুরুষরা এই শিক্ষা দিয়েছে, বা এরকম চলে এসেছে যে অনুস্বারের নরমাল যে উচ্চারণ সেটা হচ্ছে কি? ম হসন্ত। ঠিক আছে? আর অনুস্বার করলেও কোনো ভুল নেই। গেল। অনুস্বারের সাধারণ উচ্চারণ তাহলে ম হসন্ত এর মতো। এরপরের লাইনটা দেখুন। এরপরের লাইনটা হচ্ছে কি, একটু ভাবতে হবে। অনুস্বার যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো এর উচ্চারণ হয়। কি বললাম? অনুস্বার যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো এর উচ্চারণ হয়। মানে কি? বর্গ আছে 5টা। ঠিক আছে? তো অনুস্বার 5টা বর্গে 25টা অক্ষর আছে না, 25টা বর্ণ আছে। তো অনুস্বার যে কোনো একটা বর্ণের আর সামনে বসতে পারে। অনুস্বারের পরে যে বর্ণটা থাকবে, ধরুন অনুস্বারের পরে আছে কি? গ। ঠিক আছে? তো গটা কোন কোন বর্গের? ক বর্গের। অনুস্বারের পরে গ আছে, গ কোন বর্গের? ক বর্গের। তাহলে অনুস্বারের উচ্চারণটা সেই ক বর্গের যে নাসিক্য উ এর মতো হবে। কি বলতো? অনুস্বার যে বর্গের আগে থাকে, যে বর্গের আগে বসে, মানে গ এর আগে বসা মানে ক বর্গের আগে বসা। গ এর আগে অনুস্বার বসা মানে ক বর্গের আগে বসা। সেই বর্গের নাসিক্য বর্ণের মতো এর উচ্চারণ হয়। সেই বর্গের নাসিক্য কোনটা? উ। উ এর মতো অনুস্বারের উচ্চারণ হবে। এটা কেন হয়? এটা উচ্চারণ করতে সুবিধা হয়। কেন সুবিধা হয়? ওই যে বলেছিলাম উচ্চারণ স্থান একই। আপনি ম হসন্ত উচ্চারণ করে, ম তো ঠোঁটে উচ্চারিত হয়। আমি আপনাদেরকে এটা ভিডিও কলে দেখাই, ভিডিও অন করে দেখাই। অন্তস্থ বর্ণ কি না? অন্তস্থ বর্ণ শুধু যুক্ত বর্ণের ক্ষেত্রে উচ্চারণ হয় সেরকম নয়। অন্তস্থ বর্ণ সবসময় উচ্চারণ হতে পারে, কোনো সমস্যা নেই। অন্তস্থ বা বর্গীয় দেখতে একরকম হলে বুঝবে কি করে? একরকম করে বাংলাদেশি গীতাতে দেওয়া থাকে, কিন্তু ভালো প্রকাশনের গীতাতে আলাদা করে দেওয়া থাকে, এটা বোঝা যায়। ভালো প্রকাশনের গীতাতে অন্তস্থ ব বর্গীয় ব আলাদা করে দেওয়া থাকে, সেটা বোঝা যাবে।
আর বাংলাদেশি গীতাতে দেওয়া থাকে অন্তস্থ বর্গীয় ব একরকম, তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্তস্থ বই হয়। আপনি যদি অনুমান অন্তস্থ ব করেন সেটাই ঠিক, দুই একটা জায়গায় বর্গীয় ব হয় শুধু। আচ্ছা, আমি ভিডিও করে ইয়াটা দেখাচ্ছি। তো দেখুন কি বলেছিলাম, অনুস্বারের সাধারণ উচ্চারণটা হচ্ছে ম হসন্ত। তো মটা কোথায় উচ্চারিত হয়? ঠোঁটে। মা, ধরুন সোয়াম, তো ঠোঁটটা চাপ দিয়ে কিন্তু আমি অনুস্বার উচ্চারণটা ম হসন্তের মধ্যে করেছি, সোয়াম। এবার পরে যদি গ থাকে, গটা কোথায় উচ্চারিত হয়? কণ্ঠে। ক বর্গ কিন্তু কণ্ঠবর্ণ। কা খা গা, গটা উচ্চারিত হলো কণ্ঠে। হুম, গটা উচ্চারিত হলো কোথায়? কণ্ঠে। গটা কণ্ঠে উচ্চারিত হয়, গা। এখন দেখুন সোয়াম, মানে অনুস্বারের পরে যদি গ থাকে, আমি অনুস্বারটাকে কিন্তু মহাসন্তের মতো ঠোঁট উচ্চারণ করলাম, সোয়াম। এরপরে যদি আমি গ উচ্চারণ করতে যাই, আমাকে আবার ঠোঁটটা খুলে কণ্ঠে আবার উচ্চারণ করতে হবে। দুইটা উচ্চারণ স্থান অনেকটা দূরে, ঠিক আছে? ঠোঁটে শেষ করলাম, আবার পরেরটা ধরতে হবে কণ্ঠে গিয়ে, একটু কষ্ট হয় উচ্চারণ করতে, দূরত্ব অতিক্রম করতে হয়। সেই কারণে সুবিধার জন্য ব্যাপারটা এরকম হয় যে আমি যদি এই অনুস্বারটা কি ময়ের মতো না করে, এই যে গটা যেখানে উচ্চারিত হলো কণ্ঠে, এই গ যে বর্গের সেই বর্গের আমি যদি নাসিক্যটা করি, যদি করি, কিন্তু কণ্ঠে উচ্চারিত হয়। তাহলে আমাকে কিন্তু সে কণ্ঠেই অনুস্বারটা করে ফেলছি, কণ্ঠে আবার গ ধরছি, সুবিধা হলো না? আমি মটা অনুস্বারটা যদি ঠোঁটে করি, কণ্ঠেকে গ ধরতে হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি যদি অনুস্বারটাকেই কণ্ঠে উচ্চারণ করি, গ বর্গের গ যে ক বর্গের, সেই ক বর্গের নাসিকের মতো উঁয়ার মতো যদি অনুস্বারটাকে আমি কণ্ঠে উচ্চারণ করি, তাহলে কিন্তু সেখান থেকে আবার গটা ধরতে আমার খুব সুবিধা হচ্ছে, আমাকে কিন্তু এক স্থানে শেষ করে এক স্থানে যেতে হচ্ছে না। এই জন্যই হচ্ছে এই নিয়ম। নিয়ম মানে এমন নয় যে কেউ একজন লিখে দিয়ে গেল, আমি সেটাকে অন্ধের মতো অনুসরণ করলাম। নিয়ম সেটাই যেটা সুবিধাজনক, যেটা ভালো, যেটা কল্যাণকর। এটা সুবিধা, এটা শুনতে ভালো লাগে, পরিশ্রম কম, আমরা চেষ্টা করতে, আমরা পড়তে গেলে এরকম অটোমেটিক এসে যাবে। এই জন্য এটাকে নিয়ম বলা হয়েছে। ঠিক আছে? তো আমরা কি করব? অনুস্বারের পরে যে বর্গ থাকবে, সেই বর্গের নাসিকের মতো অনুস্বার উচ্চারণটা করব। এটা হচ্ছে সুবিধাজনক, সুন্দর। যদি সেটা না করে আমরা শুধু ম হসন্ত করি, সেটাও ঠিক, কোনো ভুল নেই। ম হসন্ত যদি করি, অনুস্বারও যদি করি, দুটোই ঠিক, কোনো ভুল নেই। কিন্তু সুবিধার জন্য হচ্ছে ওইরকম নিয়ম। এই হচ্ছে গেল। এবার ৫ টা নাসিক্যের উচ্চারণ কিরকম হবে? সিম্পল কথা এর আগে বলেছি যে নাসিক্য প্রত্যেকটা বর্ণ সেই বর্গের অন্যান্য অক্ষরগুলো যেখানে উচ্চারিত হয়, আমরা বাংলায় বলি হচ্ছে ঙ। তো উচ্চারণটা ঙ নয়, ঙটা কোন বর্গের? ক বর্গের। ক বর্গ কোথায় উচ্চারিত হয়? কণ্ঠে। তাহলে ঙর উচ্চারণ কণ্ঠে হবে। কা, খা, গা, ঘা, ঙা, ঙা, ঙা। জাস্ট সেম ভাবে কা, খা, গা, ঘা যেভাবে উচ্চারণ করেছেন, জিহ্বাটা উপর থেকে নিচে নামিয়ে দেবেন। জাস্ট একটু বাতাস, একটু শব্দ নাক দিয়ে, প্রেসার দিয়ে। ঠিক আছে? কা, খা, গা, ঘা, ঙা। কা, খা, গা, ঘা, ঙা। চ বর্গের ঞ, ঞ একই জায়গায় তালুতে। চা, ছা, যা, ঝা, ñা। চা, ছা, যা, ঝা, ñা। তারপরে টা বর্গ মূর্ধাতে। টা, ঠা, ডা, ঢা, ণা। মূর্ধন্য ন। টা, ঠা, ডা, ঢা, ণা। ত বর্গের দন্ত ন। টা, থা, দা, ধা, না। টা, থা, দা, ধা, না। প বর্গের ম। পা, ফা, বা, ভা, মা। পা, ফা, বা, ভা, মা। এই হচ্ছে নাসিক্য বর্ণগুলোর উচ্চারণ। একদিনে পারবেন না, দুদিনে পারবেন না। প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হবে। ঠিক আছে? কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এ হচ্ছে রহস্য।
এবার আমরা চলে যাই কোথায়, সেই পিডিএফ এ। দেখুন সেই 5 নং পৃষ্ঠার শেষে একটা কথা আছে, অনুস্বারের পর অন্তস্থ বর্ণ থাকলে অন্তস্থ বর্ণ নাসিক উচ্চারণ হয়। অন্তস্থ বর্ণ আমরা কয়টা জেনেছিলাম? 4টা। ইয়া, রা, লা, ওয়া। ইয়া, রা, লা, ওয়া। তো অনুস্বারের পর যদি 4টা থাকে না, শুধু র ব্যতীত দেখুন লেখা আছে, র ব্যতীত বাকি যে 3টা আছে না, এগুলো যদি থাকে তাহলে অনুস্বারের উচ্চারণটা কিরকম হবে? ওগুলোর মতো হবে, একটু নাকে নাকে বাজবে, সোজা হিসাব। অনুস্বারের পরে ইয় আছে, অনুস্বার উচ্চারণটা ইয় হবে, একটু নাকে নাকে বাজবে। ঠিক আছে, এটা আমরা উদাহরণে দেখাবো। উদাহরণে দেখুন পরবর্তী 6 নং পৃষ্ঠায়, অনুস্বারের পরে ইয়া, লা, ব, এ বটা কিন্তু অন্তস্থ ব, এগুলো থাকলে কিরকম উচ্চারণ হচ্ছে দেখুন, নাশম বিধেহি। এই শব্দটা উচ্চারণ কিরকম হচ্ছে? নাশৌ বিধেহি, নাশৌ বিধেহি। এটা অনুস্বারটা কিন্তু অন্তস্থ ব হয়ে গেছে, একটু নাকে নাকে বাজছে, আর একটা হসন্ত এসেছে, মানে কি এটা কিন্তু পূর্ণ অক্ষর নয়, অনুস্বার কিন্তু পূর্ণ বর্ণ নয়, আমরা বলেছি একটু আগেই। সেই কারণে বর্ণের নিচে একটা হসন্ত এসেছে এবং নাকে নাকে বাঁধার জন্য একটা চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে, না সংবিধেহি। আপনি যদি এটাকে নাসাম বিধেহি করেন, এটা কিন্তু ভুল হবে না, সঠিক। কিন্তু দেখুন এটা হচ্ছে অন্তস্থ ব, ঠোঁটে লাগানো যাবে না। এখন আপনি যদি নাসাম করেন, ম করেন, করলে কি হবে? মটা তো ঠোঁটে লাগানো হয়েছে না, ওই ময়ের পরে ব করতে গেলে এটা ঠোঁটে লেগে যাবে অটোমেটিক। ঠোঁটে লাগিয়ে আমি ম উচ্চারণ করছি না, পরে বটা উচ্চারণ করতে গেলে অটোমেটিক্যালি ঠোঁট, মানে ঠোঁট খুলে, মানে বর্গীয় ব উচ্চারণ হয়ে যাবে। এজন্যই এরকম সিস্টেম, না সংবিধেহি। তারপরে পারাল লোকে, পারাম লোকে করলে অসুবিধা নেই, কিন্তু পারাল লোকে। তারপর ত্বচাম যোগেশ্বরী, কি হচ্ছে? ত্বচাই যোগেশ্বরী, ত্বচাই যোগেশ্বরী। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, ওম ত্র্যম্বকম যজামহে, ত্র্যম্বকম যজামহে, একটা ইয়া আছে, ত্র্যম্বকম এর পরে ইয়া আছে অনুসারের পরে, যেটাকে বৈদিক নিয়মে পাঠ করলে কিরকম হবে? ওম ত্র্যম্বকায় যজামহে, ত্র্যম্বকায় যজামহে। দেখেছেন অনুসারটা কিন্তু ইয়া হয়ে গেছে, ত্র্যম্বকায় যজামহে। ত্র্যম্বকম বললে ভুল নেই, কিন্তু দেখবেন ত্র্যম্বকাই বলা হয়। সে দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণরা যখন পাঠ করে ত্র্যম্বকাই এরকম করে পাঠ করে। তারপরে ত্বং বৈশ্যঃ যদ্রূপাই যথা অখিলং লোকম, র এর নাসিক্য হয় না, র ব্যতীত বাকি 3টার। এগুলো এখন মানে কি ঘিজিবিজি মনে হয়, আরে কি সব খালি কত কিছু কত কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা হয়, এটা থাকলে এটা হবে, পিছনে এটা থাকলে এটা হবে, আগে এটা থাকলে এটা হবে, এখন এরকম মনে হচ্ছে। এগুলো যখন আমরা মূল শ্লোক পড়বো, তখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একদম এগুলো আমাদের মাথায় গেঁথে যাবে, মুখে বসে যাবে। ঠিক আছে, আপাতত জাস্ট জেনে রাখার জন্য এগুলো জেনে রাখুন। গেল অনুসারের পরে এই অন্তস্থ থাকলে কি হয়, অনুসারের পুরো গোষ্ঠী এখানে আমরা শেষ করে দিলাম। ঠিক আছে, অনুসারের সাধারণ উচ্চারণ ম হসন্ত 5 নং পৃষ্ঠায়। এরপরে যদি যে বর্গ থাকবে, বর্গের উচ্চারণ বর্গ থাকলে সেই বর্গের নাসিকের মতো হবে, এটা গেল। তারপর অন্তস্থ থাকলে কি হবে সেটাও গেল। ঠিক আছে, অনুসারে 3 রকম ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে নরমাল উচ্চারণ ম হসন্ত, অনুসার করলে অসুবিধা নেই। এরপরে দ্বিতীয় হলো স্পর্শ বর্ণ থাকলে কি হবে, বর্গগুলো। তৃতীয় হলো অন্তস্থ থাকলে কি হবে। এই 3 ক্যাটাগরির উচ্চারণ অনুসারে আমরা পেয়ে গেলাম। এবার যাব 7 নং পৃষ্ঠায়, বিসর্গ। 7 নং পৃষ্ঠায় কি? বিসর্গ। বিসর্গেরও খুব গুরুত্ব আছে। বিসর্গের উচ্চারণ কি লেখা আছে? হ এর মতো উচ্চারণ হয়, হ। যেমন দেখুন উদাহরণগুলো দেখুন। আচ্ছা আগে দেখুন পাশে কি লেখা আছে, কিন্তু অবশ্যই হ এর অর্ধ উচ্চারণ হবে, মানে পুরোটা হ, হ এরকম নয়, হ হ, অর্ধ মানে হসন্ত আছে অনেকটা, এরকম হবে উচ্চারণ। এবার উচ্চারণগুলো দেখুন কি লেখা আছে, ক এর পরে বিসর্গ কাহা, কা এর পরে বিসর্গ কাহা,
কি এর পরে বিসর্গ, কিহি মানে কি বিসর্গের আগে যে স্বরধ্বনিটা থাকে না, সেটার মতো করে বিসর্গ উচ্চারণটা হবে। অ থাকলে হ, আ থাকলে হা, ই থাকলে হি, উ থাকলে হু। কাহ, কাহা, কিহি, কুহু, কেহে, কোহ। শেষেরটা দেখুন কই আছে, ওই। এখন কই বলে কি কই হই হবে? না। ওই উচ্চারণটা করার সময়, আই উচ্চারণ করার সময় শেষটা কি হয়? আই, ই, শেষটা হচ্ছে ই। আই, ই, আই, ই, শেষটা হচ্ছে ই। এই শেষাটার মতো হবে। কাইহি। বোঝা গেল? কাহা, কাহা, কিহি, কুহু, কেহে, কোহ, কাইহি। এই হলো বিসর্গের উচ্চারণ। এতটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা চ্যাট বক্সে লিখুন থাকলে, দেখি সবাই বুঝতে পেরেছেন কিনা। বা থাকলে বলুন যে আছে, এরপর আমি হয়তো এরপর আমি আনমিউট করে বলার সুযোগ দিব। জাস্ট আছে বলুন, হয়তো অনেকে টাইপ করতে সমস্যা হতে পারে। হ্যাঁ, বিষ্ণুচন্দ্র মন্ডল, আপনি বলুন কি সমস্যা। বিষ্ণুচন্দ্র মন্ডল বলুন। বিষ্ণুচন্দ্র মন্ডল। হ্যাঁ দাদা বলছি, মানে প্রথমে বলা হয়েছে যে বিসর্গের উচ্চারণ হয়ের মতো হবে। এরপরে হুম। আবার সাইডে বলা হয়েছে কি যে হয়ের আংশিক উচ্চারণ হবে। কিন্তু যদি আংশিক উচ্চারণ হয় তাহলে সেখানে তো মানে হয়ের নিচে যেই হলন্ত বা হসন্ত সেটা দেখলাম না। এখানে তো ক হচ্ছে না, ক, এখানে তো কহই হচ্ছে। হ্যাঁ, এটা আংশিক বলতে আপনার দেখুন, কহ যদি আমি বলি না, নর্মালি উচ্চারণ যেটা হচ্ছে কাহ হচ্ছে, ঠিক আছে, কাহা। আবার কাহা বলে আমি কটাকে যতটা সময় ধরে উচ্চারণ করছি, হটাকে সেরকম করে করছি না, কাহা এরকম করছি না, কাহা। কিন্তু কহ বলছি না, ব্যাপারটা কিন্তু কহ না, উচ্চারণটা কাহ হয় না। কহ যদি হতো তখন আমি হসন্ত দিতাম বিসর্গের হয়ের পরে। হয়ের পর অসন্ত দিলে তখন এটা কাহ হতো। কিন্তু আমরা কিন্তু কাহ করছি না, আমরা জাস্ট করছি কি কাহা এরকম করে করছি, মানে এটা হয়ের একটা উচ্চারণ আছে। আংশিক বলতে কিন্তু সেই বিসর্গ মানে আংশিক বলতে কিন্তু সেই হসন্তযুক্ত হটাকে বোঝানো হচ্ছে না, এটা হবে বুঝতে হবে। আংশিক বলতে কিন্তু সেই হসন্তযুক্ত হটাকে বোঝানো হচ্ছে না, এটা আংশিক। এই কারণে বলা হয়েছে যে পুরো যে হরটা এটা কিন্তু হচ্ছে না। আংশিক মানে কিন্তু অর্ধেকও নয়, আংশিক মানে যে কোনো অংশ হইতে পারে। আংশিক মানে 10% হইতে পারে, 90% হইতে পারে। আংশিক মানে কিন্তু একজ্যাক্ট যে সেই অবিহিত, অবিহীন যে হটা, হ্যাঁ, এই হসন্তযুক্ত হটা, সেটা কিন্তু নয়। আংশিক মানে 90% আংশিক কিন্তু, ঠিক আছে। মানে পুরোপুরি একটা হ আমি এখানে অক্ষর হিসেবে উচ্চারণ করছি। আমি যদি পুরো হটা উচ্চারণ করে দিই, এটা তো হ অক্ষর হয়ে গেল, এটা তো বিসর্গ হলো না। অবশ্যই হ অক্ষর এবং বিসর্গের মধ্যে তফাৎ আছে। তো সেটাই কিন্তু বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে আংশিক। নয়তো যদি আমি পুরো হটে লিখে দিতাম তাহলে ব্যাপার এরকম হতো যে হটাই বিসর্গ, কোনো তফাৎ কিন্তু থাকতো না তখন। কিন্তু হ কিন্তু বিসর্গ না, বিসর্গ আলাদা জিনিস, হ আলাদা জিনিস। এখানে হয়ের মতো জাস্ট উচ্চারণটা হচ্ছে, কিন্তু পুরো হটা আর হয়নি, আংশিক হচ্ছে, হয়ের মতো আংশিক হচ্ছে। কিন্তু আবার সেই এক্সাক্ট হসন্তটাও কিন্তু নয়। আর এই যে কাহা কাহা লিখেছি, এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছি। একদম কাহা যেরকম লেখা আছে কাহা, এইভাবে কিন্তু আমরা উচ্চারণ করবো না, জাস্ট বোঝানোর জন্য এরকম করে লিখেছি। উৎসের পর উষ্মবর্ণ থাকলে কি উচ্চারণ হয়? হ্যাঁ, কৌহ, কৌ, ঔ, ঔ, কৌহু, কৌহু, ঔ শেষে উ আছে, কৌহু। এই যে ঐ এবং ঔ, এগুলো কিন্তু দুইটা অক্ষরের সমন্বয়ে গঠিত হয়েছে। অ যোগ ই, ঐ, অ যোগ উ, ঔ।
আই আউ, অ যোগ ই আই শেষে ই আছে, অ যোগ উ আউ শেষে উ আছে, তাহলে কৌহু। এই হচ্ছে উচ্চারণ, কৌহু, কাইহি কৌহু। অনুস্বারের পর উষ্ম বর্ণ থাকলে উচ্চারণ কিরকম হবে? অনুস্বারের পর উষ্ম বর্ণ মানে দন্ত স, তালবস্য, হসন, হ, মূর্ধন্য ষ। সাধারণত এই আমরা যে সংস্কৃত শিখছি সেখানে এখানে অনুস্বারের পর উষ্ম বর্ণের কোনো নিয়ম নেই। এটা আপনি নর্মালি অনুস্বার বা ম হসন্ত করবেন। এই নিয়ম আছে বেদে, ঋগ্বেদ, যজুর্বেদে কি এই নিয়ম আছে? ঠিক আছে। যেমন একটা আমাদের শান্তি মন্ত্র আছে, ভদ্রং কর্ণেভি, ওম ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ। এরপরে স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাগুংসা। দেখুন কি লেখা আছে, বা বাম স্তুষ্টু বাম, তারপরে সস্তনু, বাম সস্তনুভি, বাম অনুস্বার, এরপরে দন্ত স, সস্তনু অনুস্বারের পরে দন্ত স আছে, উষ্মবর্ণ আছে। তো কি হলো উচ্চারণটা দেখুন, অদ্ভুত উচ্চারণের নিয়ম, বামসা। নর্মাল উচ্চারণটা এরকম হতো না, কিন্তু কি হয়েছে, ভাগুমসাস্তনুভি, একটা গ এসে গেছে, গ। এই হচ্ছে বৈদিক নিয়ম। অনুস্বার থাকলে এরকম গ, গ চলে আসে বেদে। অনুস্বারের পরে যদি উষ্মবর্ণ থাকে তাহলে বেদে এরকম গ চলে আসে, গ। বিভিন্ন বেদে বিভিন্ন নিয়ম। এই যজুর্বেদে এক নিয়ম, ঋগ্বেদে এক নিয়ম, এরকম নিয়ম আছে। কিন্তু এই নর্মাল যে সংস্কৃত গীতা বা এই হচ্ছে আপনার চণ্ডী, এগুলোর জন্য এই উষ্মবর্ণের কোনো নিয়ম নেই। নর্মালি অনুস্বার বা ম হসন্ত উচ্চারণ করলেই হবে। এ হচ্ছে উষ্মবর্ণের ব্যাপার। আর কৌহু, কাইহি কৌহু। আচ্ছা, অনুস্বারের সমস্যা। হ্যাঁ, সুবর্ণা রানী বলুন, কি সমস্যা অনুসারে? আনমিউট করে বলুন, আমি আনমিউটের অপশন দিয়েছি। আমি যখন কাউকে নাম ধরে বলতে বলবো তখন বুঝবেন যে আমি আনমিউট করার অপশন দিয়েছি, তখন আপনার স্ক্রিনে উঠবে আনমিউট করার অপশনটা, আস্ক টু আনমিউট এরকম একটা অপশন আসবে, তখন ইয়েস দিয়ে আনমিউট করবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। হ্যাঁ, অনুসারের পর অন্তস্থ জ ব মানে এই শেষের নিয়মটা, ওইটা আমার আর কি বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ এটা অনুসারের হচ্ছে পর কি, হ্যাঁ বলছি, অন্তস্থ ইয়, হ্যাঁ, ল এবং অন্তস্থ ব, এগুলো থাকলে কি হয়, অনুস্বারটা এই অক্ষরটা হয়ে যায়। দেখুন আপনি জাস্ট এটা দেখুন, এই যে কত নং পেজে, 6 নং এ দেখুন, 6 নং পেজে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন প্রথম যে শব্দটা নাসাম, এরপরে বিধেহি, কি হয়েছে, সমান সমান দেওয়ার পরে নাসামের অনুস্বারটা ব হয়ে গেছে, পরে একটা ব আছে না, ওই অনুস্বারটা ব জি, হয়ে গেছে, পরের বটা থাকার কারণে অনুস্বারটা বড় হয়ে গেছে। জাস্ট একটু একটা চন্দ্রবিন্দু এসেছে নাসিক্য বোঝানোর জন্য। দ্বিতীয় লাইনে দেখুন, পারাল লোকে, এই কি হয়েছে, অনুস্বারটা ল হয়ে গেছে, পরে ল থাকার কারণে অনুস্বারটা ল হয়ে গেছে। জাস্ট এই একটা এই লটার চন্দ্রবিন্দু মানে এই লটার নাসিক্য বোঝানোর জন্য। উচ্চারণটা মানে কি, মানে এই লটার উচ্চারণটা হ্যাঁ, মানে ইয়ে ভাবে হবে, আমি বলছি মানে বলছি একটু দীর্ঘ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখুন, পারাল্লোকে, ল এর সাথে লো, পারাল্লোকে, পারাল্লোকে এরকম হবে, পারাল্লোকে। আপনি যদি আচ্ছা, পারাম লোকো হুম, করেন তাহলে ভুল নেই, হুম, ঠিক আছে, হুম, ভুল নেই। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা দাদা। হ্যাঁ, এরপর আমরা চলে যাই, তাহলে বিসর্গের সাধারণ উচ্চারণটা আমরা বুঝলাম। আমরা চলে যাই 8 নং পৃষ্ঠায়। বিসর্গের পরে বিসর্গের পরে দেখুন, অনুস্বারের পরে কি কি থাকলে কি হবে এটা আমরা বলেছি এতক্ষণ। এখন বিসর্গের পরে কি থাকলে কি হবে এটা বলতেছি। তো 8 নং পৃষ্ঠায় দেখুন, ক খ প ফ থাকলে কি হবে, জাস্ট
উদাহরণগুলো দেখুন, লেখা কি আছে হয়ের মতো আছে, এটা দ্বিধার দিকে ফোকাস না করে উদাহরণগুলো দেখুন। ভক্তঃ যো কবচম। আরেকটা কথা বলি মাঝখান দিয়ে, বিসর্গটাকে যে কহ, কাহা, কিহি গুলো বলেছি, এটা কখন উচ্চারণ করবো জানেন? যখন একদম শেষের শব্দ এটা এরকম থাকবে সেরকম, তখন। শ্লোকের মাঝখানে এরকম বিসর্গ থাকলে আমরা কখনোই এরকম ভেঙে কহ, কাহা, কিহি বলবো না। একদম শ্লোকের শেষে গিয়ে শেষ শব্দে থাকলে তখনই এরকম উচ্চারণ করব। আর যদি মাঝে থাকে বিসর্গ তখন বিভিন্ন নিয়ম হবে, বিভিন্ন রকমের নিয়ম আছে, যে এখানে কিছু নিয়ম আসছে, তারপর সন্ধির নিয়ম আছে, ঠিক আছে? তো যেমন ভক্তঃ কবচম, কি হয়েছে? উচ্চারণটা এরকম হবে, আপনি হ লেখা আছে, হ উচ্চারণ করতে যাবেন, আপনি জাস্ট শুনে উচ্চারণটা করবেন, আমার মতো শুনে আমি কিভাবে বলছি। ভক্তঃ কবচম, ভক্তঃ কবচম, तीक्ष्णैः खड्ग, तीक्ष्णैः खड्ग, মামাগ্রতঃ পাতু, মামাগ্রতঃ পাতু। হটার কারণে হ যোগ প সমান ফ হয়, প আর হ যুক্ত করলে ফ হবে। গ্রতঃ পাত, একটা ফয়ের মতো বাতাস আসবে, মামাগ্রতঃ পাতু। ওই গায়ত্রী মন্ত্র আছে না, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, তো বিসর্গটা আর প্রটা লাগিয়ে ফেলে কি হবে? ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। সেরকমই মামাগ্রতঃ পাতু। 4 নম্বর, মনুঃ কথ্যতে, মনুঃ কথ্যতে। 5 নম্বর, यः पठेत, यः पठेत। 6 নম্বর, শিরসঃ খড়গ, শিরসঃ খড়গ। এরকম এগুলো পরে দিয়ে শ্লোক পাঠ করতে গেলে এগুলো বুঝবেন, ঠিক আছে? এত কিছু এখন মানে অনেক হিজিবিজি লাগবে। তারপরে 9 নং পৃষ্ঠে চলে যান, জাস্ট দেখে রাখুন, একবার চোখ বলে দেখে রাখবেন না এখন, শুধু দেখবেন, যখন শ্লোক আমরা পড়বো তখন মনে পড়বে, আরে ওইরকম একটা নিয়ম আমি পড়েছিলাম, ঠিক আছে? দেখে রাখুন জাস্ট। 9 নঙ্গে চলে যান, এখানে 3টা স থাকলে কি হবে বিসর্গের পরে? 3টে উষ্মবর্ণ, 3টে উষ্মবর্ণ থাকলে কি হবে? এই যে 3টা অন্তস্থ থাকার কারণে অনুস্বারের পর একটা অন্তস্থ চলে এসেছিল না, অনুস্বারটা অন্তস্থ হয়ে গেছিল না, বিসর্গটা এখানে উষ্মবর্ণের মতো হয়ে যাবে। ভয়ার্তাঃ শরণম, ভয়ার্তাঃ শরণম, মাতরঃ সর্বাः, মাতরঃ সর্বাः, শতষডভিः, শতষডভিः, ভূয়ঃ শৃণু, ভূয়ঃ শৃণু। তারপরে সর্বতঃ স্থিতা, সর্বতঃ স্থিতা। দেখুন পরে যে অক্ষরটা আছে সেটাই বিসর্গটা হয়ে যাচ্ছে। ভাইয়ার তা, এরপর তালব্য ছিল, বিসর্গটা তালব্য হয়ে গেছে। মা তারা সর্বা, দন্ত স ছিল, বিসর্গটা দন্ত স হয়ে গেছে। শতাইশ ষডভি, মূর্ধন্য স ছিল, বিসর্গটা মূর্ধন্য স হয়ে গেছে। শতাইশ ষডভিহি, ভূয়ঃ শৃণু, সর্বতঃ স্থিতা, আয়ুতঃ ষডভিহি। এই হচ্ছে বিসর্গের নিয়ম, এরকম হয়ে যায়। গেল, এখানে তেমন বোঝার কিছু নাই কিরকম হয়ে যাচ্ছে, জাস্ট দেখলে বুঝবেন। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, এরপরে 10 পৃষ্ঠায় যাই। তারপরে জিজ্ঞেস করেন কেউ কিছু বুঝেন নাই, আমার কেউ আছেন? থাকলে চ্যাট বক্সে লিখুন যে বুঝেন নাই, এত এই একটু সময় যা পড়ালাম। না বুঝে থাকলে বলুন। বিসর্গের উচ্চারণগুলো মানে আগে বিসর্গ থাকলে পরে পরে কি থাকলে কি রকম উচ্চারণ হবে সেটাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আবার যাই 10 নং পৃষ্ঠায়, যুক্ত বর্ণ। দেখুন একদম উপরে ক যোগ মূর্ধন্য ষ, আমরা বাংলায় বলি ক্ষিয়, ক্ষয়ের মতো উচ্চারণ করি। খ কেও খ বলি, ক্ষিয় কেও ক্ষয় বলি, কোনো তফাৎ নেই, সংস্কৃতে উচ্চারণ কিন্তু তফাৎ আছে। রাক্ষা, দেখুন কিরকম দারুণ সিস্টেম। ক, ক এর সাথে মূর্ধন্য ষ যুক্ত হয়েছে, কটা আগে, মূর্ধন্য শটা পরে। উচ্চারণের ক্ষেত্রে ক দিয়ে ধরবো, মূর্ধন্য ষ দিয়ে ছাড়বো। আবার বলছি, ক আগে মূর্ধন্য ষ পরে, উচ্চারণ করার সময় ক দিয়ে ধরবো, মূর্ধন্য ষ দিয়ে ছাড়বো। রাক সা, কা দিয়ে ধরে সা দিয়ে ছেড়েছি, রাক ক দিয়ে ধরলাম, সা
সাদে ছাড়লাম, রাক্ষা। তারপরে এই যে জ্ঞান বিজ্ঞান যজ্ঞ, আমরা গয়ের মতো উচ্চারণ করি, এটা কিন্তু গ নয়। বর্গীয় জ যোগ নিয়, বর্গীয় জ যোগ ইয়, বর্গীয় জ দিয়ে ধরবো, ইয় দিয়ে ছাড়বো, ইয়াজ্ঞা। এটা অনেকে ইয়াজনা করে, এটাও ভুল নয়, ঠিক আছে, ইয়াজনাও ঠিক আছে, কিন্তু বেশিরভাগ যেটা প্রচলিত ইয়াজ্ঞা। মনে হবে যেন গয়ের সাথে ন হচ্ছে না, বর্গীয় জটা দিয়ে ধরলে বর্গীয় জটা কিন্তু ধরার সময় জ উচ্চারণ হয় না, ছাড়ার সময় জ উচ্চারণ হয়। যা ছাড়ার সময় জ উচ্চারণ হয়, কিন্তু আমি কিন্তু বর্গীয় জ দিয়ে ছাড়তে পারছি না, আমাকে ছাড়তে হবে নিয় দিয়ে, কারণ ধরতে হবে জ দিয়ে, জটা আগে, জ দিয়ে ধরবো, নিয় দিয়ে ছাড়বো, ইয়াজ্ঞা, ইয়াজ্ঞা। রাক্ষা ইয়াজ্ঞা, যেটা আগে এটাতে ধরবো, যেটা পরে এটাতে ছাড়বো, রাক্ষা ইয়াজ্ঞা। তারপরে ব্রহ্মা, ব্রহ্মা, হ দিয়ে ধরবো, মদে ছাড়বো। এখন ওকে বলতে পারেন হ দিয়ে ধরলে মদে ছাড়লে কিরকম হবে, ব্রাহ্মা, ব্রাহ্মা। না, এখানেও আবার সিস্টেম আছে, হয়ের পরে যা থাকবে হ দিয়ে ধরবো, ম দিয়ে ছাড়বো, ঠিক আছে। শুধুমাত্র নাসিক্য থাকলে হয়ের পরে আমরা উল্টোটা করব, পরে হ, আগে নাসিক্য। কেন এরকম? ওই যে হ দিয়ে বাতাস ছাড়া হয়, তো হ দিয়ে বাতাসটা ছাড়তে ছাড়তে সুবিধা হয়। হকে যদি আমি পরে বলি, পরে দিই, তাহলে আমার সুবিধা হবে উচ্চারণ করতে, ছাড়তে। হ তো বাতাস, শেষে বাতাসটা ছেড়ে দিলাম, হটাকে পরে করলাম, নাসিক্যটাকে আগে করে দিই। অন্য সব ক্ষেত্রে হ আগে থাকলে আগে উচ্চারিত হবে, শুধুমাত্র হওয়ার সাথে নাসিক্য, ম কিন্তু নাসিক্য বর্ণ, নাসিক্য থাকলে তখন নাসিক্যটা আগে হবে, উল্টো হবে। ব্রহ্মা, হটা পরে হলো উচ্চারণ, দেখুন হ আগে থাকার পরও হ উচ্চারণ হয়েছে পরে, ব্রহ্মা। এখন দেখুন, এই যে আমি কিন্তু উচ্চারণ যে করছি, এগুলো কিন্তু এখানে কি কি লেখা আসছে সেই অনুসারে কিন্তু উচ্চারণ করছি না, আমি উচ্চারণ করছি সুবিধা মতো, এই সুবিধাগুলো কিন্তু নিয়ম হিসেবে লেখা আছে। এই হচ্ছে ব্যাপার। আপনারা নিয়ম দেখে দেখে উচ্চারণ করবেন না, নিয়ম পরে উচ্চারণ করে না, নিয়ম দিয়ে জগৎ চলে না, জগৎ যেভাবে চলে সেটাই কিন্তু আমরা নিয়ম বলে লিপিবদ্ধ করি। আগে জগৎ আসছে, আগে ঈশ্বর, জগৎ, মানুষ আসছে, ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগ হয়েছে, এরপর যোগাযোগ হওয়ার পর মানুষ যেগুলো বুঝতে পারছে ঈশ্বর সম্পর্কে, সেগুলো শাস্ত্রে লিপিবদ্ধ করেছে। শাস্ত্র পরে কেউ ঈশ্বরের কাছে যায় নাই, ঈশ্বর কাছে যাওয়ার পরে যা বুঝতে পেরেছে সেগুলো শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। আগে ঈশ্বর, আগে মানুষ, তারপরে শাস্ত্র, আগে জগৎ, আগে আমাদের উচ্চারণ, তারপরে নিয়ম। নিয়ম মেনে কিন্তু কেউ উচ্চারণ করে না, উচ্চারণ যেটা সুন্দর সেটাই নিয়ম হয়ে গেছে। তো ব্রহ্ম, ওই যে পর উত্তর গুলো সুবিধা হয়, এই জন্য সেটাই এখন নিয়ম, উল্টা। এই হচ্ছে ব্যাপার। তারপরে মূর্ধন্য স, মূর্ধন্য ন, কৃষ্ণা, মূর্ধন্য সদে ধরলাম, ন দিয়ে ছাড়লাম, কৃষ্ণা। এই হচ্ছে যুক্ত বর্ণ। তারপরে দেখুন কালো কালি দিয়ে লেখা, তয়ের সাথে বকার, তয়ের সাথে ইয় ফলা, তয়ের সাথে ত। বাংলা ভাষায় তিনটাকে আমরা জোরে একটা ত বলে উচ্চারণ করি, তয়ের সাথে বকার থাকলো বলি ত। যেমন ধরুন কিরকম, যেমন দন্ত স ত বকার, দন্ত স ত বফলা। বা ধরুন কিরকম, এই ত্বরান্বিত, হ্যাঁ ত্বরান্বিত, ত্বরান্বিত শব্দে তয়ের নিচে একটা বকার আছে, বফলা আছে, তা আমরা কিন্তু ত জোরে একটা ত বলে দিয়েছি, ত্বরান্বিত বকার আছে, তারপর আমরা একটা ত জোরে বলে দিয়েছি, উচ্চারণ এরকম করে দিলাম। তারপর সত্য, দন্ত সচে ত জফলা আছে, ইয়ফলা আছে, তারপর এটাকে আমরা একটা জোরে একটা ত বলে দিলাম, সত্য। আবার দত্ত, তো সবই কিন্তু একই উচ্চারণ করছে বাংলা ভাষায়, কোনো তফাৎ নেই। সংস্কৃতে তিনটার উচ্চারণ তিন রকম। সংস্কৃতে তিনটার উচ্চারণ কিরকম, তিন রকম। প্রথমটা উয়া, অন্তস্থবা আছে তার নিচে, উয়া, অন্তস্থবার উচ্চারণ কি, উয়া। তুয়াম, তুয়া, তুয়াম, তুয়া, তুয়াম। দ্বিতীয়টা ইয়া আছে, ইয়া, ইয়কার, ইয়, সাতিয়া, তুয়া, তিয়া। তৃতীয়টা এটা তয় তয় জোর একটা ত বলবো, দাত্তা, এটা ঠিক আছে। প্রথমটা তুয়া, তুয়াম, পরেরটা তিয়া, সাতিয়া, পরেরটা তা, দাত্তা। তিনটার উচ্চারণ তিন রকম, এটা আমরা যাতে খেয়াল রাখি। বাংলার মতো সংস্কৃত উচ্চারণ করলে আর হবে না, আমরা এখানে সংস্কৃত, শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে আসছি। এখানে এসে যদি আমরা বাংলা উচ্চারণ করি তাহলে কিন্তু কোর্সে ভর্তি হয়ে কোনো লাভ হলো না। আমরা এখানে আসছি শুদ্ধ সংস্কৃত উচ্চারণ শিখতে, আমরা সেটাই করব। তারপরে
দন্ত স্বর সাথে ম যুক্ত, বাংলায় কি বলি? স্মরণ। ম কোথায় গেল? ম বেহুশ হয়ে গেছে, ম একদম হারিয়ে গেছে, নাই। বাংলায় বলি স্মরণ, কিন্তু সংস্কৃত উচ্চারণ কি হবে? স্মরণা, স্মরণা, স্মা। তারপরে পরেরটা দেখুন, তিনটা বর্ণ একসাথে যুক্ত আছে। দন্ত স, ইয়, আকার, বিসর্গ। সিয়া, সিয়া। দন্ত স এর সাথে ইয়, সিয়া। আকার আছে সিয়া, দীর্ঘ। আকার কিন্তু দীর্ঘ, সর্বর্ণ আমরা পড়েছি, দীর্ঘস্বর 8টা। দন্ত স যোগ ইয়, সিয়া। আকার আছে সিয়া। শব্দটা কি হবে? তা সিয়াহা, তা সিয়াহা। দেখুন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে অক্ষর মেনটেন করে করে উচ্চারণ করা হচ্ছে। এই হচ্ছে সংস্কৃত ভাষা। এভাবে সংস্কৃত উচ্চারণ করতে হয়, শাস্ত্র পড়তে হয়। চাইলে আপনি বাংলার মতো একদম যথাযথ হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত করতেই পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার ইচ্ছা। কিন্তু যেহেতু সুন্দর করে শিখতে আসছেন, সুন্দর করে পাঠ করবেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। মিয়াহম। হুম। তদাত্মানম, তদাত্তানং নয়, তদাত্মানম। তার সাথে একটা ম আছে। তদাত্মানম সৃজাম্যহম। সৃজাম্যহম নয়, শ্রী দন্ত স, সৃজাম্যা। মার সাথে ইয়া ফল আছে, সৃজাম্যহম। ঠিক আছে? যেহেতু শিখতে আসছে, সুন্দর করে শিখবেন। শেষ পৃষ্ঠে চলে যায়, 12 নং পৃষ্ঠায়। 12 নং পৃষ্ঠা দেখতে পাচ্ছি কি আছে, কি লেখা আছে দেখুন। এটিকে বলা হয় লুপ্ত অ। এটি মূলত অ, কিন্তু লুপ্ত হওয়ায় এর কোনো উচ্চারণ হয় না। তবে এর পূর্বের বর্ণের উচ্চারণ এক মাত্রা বেড়ে যায়। নিয়ম পড়ার দরকার নেই, সোজা হিসাব দেখুন। এই যে দেখতে পাচ্ছেন অক্ষরটা, এটা হচ্ছে হ এর মতো না, হ না, এটা কিন্তু হ নয়। এটা কিন্তু মাত্রা নেই, মাত্রা ছাড়া হ এর মতো, ঠিক আছে? হ হলে পুরো একটা মাত্রা থাকতো, এটার মাত্রা নেই, এটা হ নয়, এটা হচ্ছে কি লুপ্ত অ। লুপ্ত মানে কি? যা হারিয়ে গেছে। একটা অ ছিল এখানে, ঠিক আছে? অটা হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? সন্ধির নিয়ম করতে গিয়ে হারিয়ে গেছে। সংস্কৃতির এরকম একটা ব্যাপার আছে, স্বরসন্ধিতে কিছু নিয়ম আছে যেখানে একটা অ হারিয়ে যায়, হারিয়ে গেছে। তো হারিয়ে যাওয়ার পরে এখন কি ব্যাপার হইলো? তো হারিয়ে যখন গেছে, এটার কোনো উচ্চারণ আমরা করব না, অ এর কোনো উচ্চারণ করব না। তবে এখানে যে কিছু একটা ছিল, তার স্মৃতিতে স্মরণ, তার তার স্মৃতি হিসেবে এখানে উচ্চারণটা দীর্ঘ হবে। এই অক্ষরটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? হারিয়ে গেছে, একদম বাদ দেওয়া যাবে না। বাদ দিলে কিন্তু বোঝা যাবে না একটা ছিল এখানে, কারণ সন্ধি বিচ্ছেদ করতে হলে, ওই অন্যয় করতে হলে শাস্ত্রের, তখন কিন্তু সেই হারিয়ে যাওয়াটাকে আনতে হলে এখানে যে হারিয়ে গেছে, এখানে যে একটা ছিল, এটা বোঝানোর জন্য কিন্তু অক্ষরটা লিখতে হবে। অক্ষর না লিখলে কিন্তু বোঝাই যাবে না যে হারিয়ে গেছে, কিছু একটা ছিল, তখন কিন্তু অন্যায় করা যাবে না, ঠিক আছে? তো এই লুপ্ত অটা লিখতে হবে। এটাকে দেবনাগরী হরফে উল্টো এস এর মতো লেখা হয়। সরি, উল্টো না, এস এর মতোই লেখা হয়, উল্টো না, সঠিক এস এর মতোই লেখা হয়, ঠিক আছে? আর বাংলা ভাষায় এই লুপ্ত একটা মাত্রাবিহীন হয়ের মতো লেখা হয়। শব্দগুলো দেখুন, এই যে একটা সোপি, সোপি, পূর্বের উচ্চারণটা দীর্ঘ, অলরেডি দীর্ঘ আছে, ওকার আছে, তারপর আরো দীর্ঘ হবে, সোপি। এরপরে রাজাভূত, রাজাভূত। তারপরে দৃষ্টা দোষেপি, দৃষ্টা দোষেপি। আমি কিন্তু মাঝখানে এই লুপ্ত আর কোনো উচ্চারণ করছি না। আবার সোপি, রাজাভূত, দৃষ্টা দোষেপি। এই হলো ব্যাপার। এবার কি হয়, আমাদের দেশের মানুষ যারা গীতা ছাপায়, ব্যবসায়িক কার্যে বা এমনি মন চলো গীতা ছাপায়, ছাপাবো, তারা সংস্কৃত তেমন কিছুই বুঝে না, গীতা প্রিন্ট করাবে, বা ধরুন বুঝলেও নিল, পাণ্ডুলিপি লিখে নিয়ে গেল প্রিন্টার, এই দোকানের কাছে, প্রেসে। তো ওরা তো এখন টাইপ করে প্রিন্ট করবে, ওরা তো লুপ্ত বুঝে না, হয়তো কিবোর্ডও নাই, তারা কি করে? এটাকে হমক হ লিখে দেয়। অনেক গীতায় দেখবেন এই লুপ্ত হ লিখতে গিয়ে অক্ষর একটা বাড়িয়ে দিয়েছে। লুপ্ত কিন্তু কোনো অক্ষর নয়, এটা কিন্তু কোনো অক্ষর নয়। আমরা যখন গীতায় অক্ষর গণবো, এটা কিন্তু ধরা হবে না, কিন্তু হ কিন্তু অক্ষর। তো লুপ্ত কি করে? হ লিখে দেয়। গন্তিকে দেখবেন 16টা জায়গা হয়ে গেছে 17টা, 18টা, এরকম হয়, ঠিক আছে? তো গীতা কিনতে হবে বুঝে শুনে, যেখানে ঠিকভাবে দেওয়া আছে। দুইটা বয়ের পার্থক্য আছে, বর্গীয় ব আর
হচ্ছে আপনার এই অন্তস্থ বা পার্থক্য আছে, লুপ্ত অ ঠিকভাবে দেওয়া আছে, হ্যাঁ? এরকম গীতা কিনতে হবে। আর শেষের লাইনটা কি লেখা আছে দেখুন, যুক্ত বর্ণের আগে রস্বস্বর থাকলে সেটি দীর্ঘ উচ্চারিত হয়। যেকোনো যুক্ত বর্ণে, যেমন রাক্সা, হ্যাঁ? এই যে যুক্ত বর্ণটা, এটার আগে রস্বস্বর থাকলে সেটা দীর্ঘ হবে, একটু দীর্ঘ উচ্চারণ করতে হবে। এটা আমরা পাঠ করতে গেলেই বুঝবো। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের সকল সংস্কৃত উচ্চারণের নিয়ম শেষ হয়ে গেল। এই ২ ক্লাসের নিয়মের উপর ভিত্তি করে আপনার পুরো কোর্সটা চলবে। এগুলোকে মনে রাখতে হবে, একদিনে আপনারা বুঝবেন না, মনে থাকবে না। এগুলো দেখতে হবে বারবার যে কি ছিল। শ্লোক পড়তে গেলে তখন মনে পড়বে, হ্যাঁ, এই নিয়মটা তো আমি পড়েছিলাম। ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ, পাশাপাশি উচ্চারণও শেষ। আগামী ক্লাস থেকে শ্লোক শুরু হবে। এবার বলুন, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে ৯ নং পেজের বিসর্গ উচ্চারণ সর্বাহা বললাম না কেন? ৯ নং পেজ, ৯ নং পেজে হ্যাঁ, মা তারা সর্বাহা, সর্বাহেই হবে। আমি হয়তো তাড়াতাড়ির মধ্যে বলিনি, আমি জাস্ট ওই ফোকাস ছিল আমার মাঝখানের বিসর্গের উচ্চারণটা বোঝানোর জন্য। সেটাতে ফোকাস দিতে গিয়ে হয়তো শেষেরটা আমি স্কিপ করে গেছি, কিন্তু উচ্চারণ কিন্তু মা তারা সর্বাহা এরকম হবে। আচ্ছা, ভালো গীতা সংগ্রহ করা, হ্যাঁ, ভালো গীতা সংগ্রহ করার উপায় আছে। আমি একটা গীতার নাম বলে দেব, এই উদ্বোধন কার্যালয়ের। ঠিক আছে? উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী জগদীশ্বরানন্দজির জগদীশ্বরানন্দজি এটাকে ব্যাখ্যা করেছে, অনুবাদ করেছেন। হ্যাঁ, স্বামী জগদীশ্বরানন্দ, লাল রঙের একটা গীতা, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। 240 টাকা দাম। হ্যাঁ, 240 টাকা সম্ভবত এখন দাম, একটু চেঞ্জ হইতে পারে, আমি ঠিক শিওর না। তবে যতটুকু মনে পড়ে 240 টাকা দাম। যে কোনো রামকৃষ্ণ মিশনে পাবেন, অথবা যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনটা বলছি, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত জগদীশ্বরানন্দজির লাল রঙের গীতা, 240 টাকার মতো দাম। এটাতে ঠিকভাবে একদম লেখা আছে। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে চ্যাট বক্সে বলুন যে হ্যাঁ, এরকম জিজ্ঞাসা আছে, লিখুন চ্যাট বক্সে। অরিজিৎ দেবনাথ, বলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি অরিজিতের মা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। দন্ত স এর সাথে মর উচ্চারণ দেখুন, দন্ত স্বর উচ্চারণ স, মর উচ্চারণ ম, তাহলে একসাথে লাগিয়ে দিলে কি হবে? স্মা। দন্ত স দিয়ে শুরু, ম দিয়ে শেষ, যেহেতু সটা আগে হয়েছে, স যোগ ম, স্মা, স্মা, স্মা। স্মৃতি, স্মরণা, স্মৃতি, আমরা বলি বাংলায় স্মৃতি, স্মৃতি না, স্মৃতি। বোঝা গেল? তাস্যা, তাস্যা, দন্ত স যোগ ইয়া, সিয়া, আকার আছে, সিয়া, তাস্যা, বিসর্গ থাকলে তাস্যাহা, তাস্যাহা। দত্ত, দত্ত মানে দত্ত, নর্মাল বাংলা দত্তের মতোই, তটা তয় ত যুক্ত আছে, দত্ত। যদি ইয় ফলা থাকতো দাতিয়া, আর ওয়াকার থাকলে দাতুয়া, ওয়া, তুয়া, ইয়া, তিয়া। যেটা আছে সেটাই উচ্চারণ হবে, যেটা থাকবে সেটাই আমরা উচ্চারণ করব। এই হচ্ছে সিস্টেম। মানে এখানে মানে অলৌকিক ভাবে অন্যরকম উচ্চারণ আনার কোনো সুযোগ নেই। যেটা লেখা থাকবে, যে ফোঁটা দেওয়া থাকবে, সেটাই আমরা ফলো করব, সেটাকেই উচ্চারণ করতে হবে। এই হচ্ছে সংস্কৃত ভাষার উচ্চারণের সিস্টেম। আর কারো কোনো জিজ্ঞাসা? জ্ঞান, জ্ঞান, জ্ঞানের উচ্চারণ হচ্ছে জ্ঞান। আমরা এই যে বর্গীয় জ দিয়ে শুরু, ইয় দিয়ে শেষ বলেছিলাম, জ্ঞা, জ্ঞা, ইয়া, জ্ঞা, জ্ঞান, জ্ঞান।
জ্ঞান নয়, জ্ঞান। জ্ঞান করতে পারেন, সমস্যা নেই, কিন্তু জ্ঞান, জ্ঞান করবেন না। এখানে জফলা ইকার নেই, জ্ঞান না, এটা আকার আছে। জ্ঞান, জ্ঞান। আ কিভাবে যে জ্ঞান বলে বুঝি না, একার বলে বা জফলা আকার বলে, এখানে আছে হচ্ছে আকার শুধু, জ্ঞান। আর কারো কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, আমার সাথে সাথে সকলে হুম সকলকে আমি আনমিউট করার অপশন দিচ্ছি, ঠিক আছে? সকলে আনমিউট করবেন। সকলে আনমিউট করুন, করে কোনো আলাদা নয়েজ বা শব্দ করবেন না। আমার সাথে সাথে শ্লোকটা পড়বেন। আমি প্রতিটা লাইনকে দুভাগ করে পড়বো, ঠিক আছে? একটা শ্লোক প্রতিটা লাইনকে দুভাগ করে পড়বো। আপনারা এক ভাগ করবো, আপনারা পড়বেন, আবার এক ভাগ করবো, আবার আপনারা পড়বেন, ঠিক আছে? রেডি? यदा यदा धर्मस्य यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य